একটু ধরে রাখেন স্যার। হ্যাঁ, ছবিটা নিক। হ্যাঁ স্যার, এই সামনেরটা দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, যে কজন আছে সে কজন দিয়ে দেন স্যার। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ ভাই ধরে রাখি, এটা ছবি নিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে ধরে রাখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে হ্যাঁ, নেক্সট। ঠিক আছে। অপু ভাই একটু ধরে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকায়, একটু এদিকে তাকায়। অপু ভাই একটু সামনে তাকায়। হ্যাঁ ঠিক আছে, পরেরটা দেন। দাঁড়ান দাঁড়ান স্যার। হ্যাঁ শুভেচ্ছা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যারকে ছবি মারো। ঠিক আছে, নেক্সট। চলে আসেন স্যার। হ্যালো। হ্যাঁ আপনারা করে নিয়ে যেতে পারবেন স্যার। এখন স্ন্যাক্স পানিটা একটা করে শেষ করুন। বাকিটা একটু করে ভাই চলে আসেন, ভিতরে চলে আসেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ
আসসালামু আলাইকুম। সুগারটা বেশি না কম? বেশি একটা স্যার ওকে স্যার আজ এমনই কিছু মানুষের আলোয় আলোকিত হয়েছে এই মিলনায়তন। সম্মানিত সুধী, শীতের আগমনী বার্তায় স্বর্ণালী সন্ধ্যায় আজকের এই অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত প্রকৌশলী বৃন্দদের জানাই সেভেন্টিং সিমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠান পরিচালনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামী, রেসিডেন্স ইঞ্জিনিয়ার, সেভেন্টিং সিমেন্ট। আমি আবারও একান্তভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়ে এই অনুষ্ঠানকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য। আপনাদের সদয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে করে তুলেছে অত্যন্ত প্রাণবন্ত। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানকে আমরা 5টি পর্যায়ে সাজিয়েছি। প্রথমে থাকছে সম্মানিত অতিথিবৃন্দদের জন্য আসন গ্রহণ, এরপরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এরপরে থাকছে শুভেচ্ছা বক্তব্য এবং মূল আলোচনা, তারপরেই থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র এবং পরিশেষে থাকছে রাতের খাবার এবং উপহার প্রদান। আমি প্রথমে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম স্যার। জনাব রফিকুল ইসলাম স্যার সিনিয়র জেনারেল ম্যানেজার জানাচ্ছি এবং সকলেই করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই। প্রধান অতিথি জনাব এম এ লতিফ আকন্দ, জনাব এম এ লতিফ আকন্দ স্যার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুনসিং সিমেন্ট মিলস লিমিটেড। আমি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য রেজাউল ইসলাম স্যার, নির্বাহী প্রকৌশলী ইইডি স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তার আসনটি গ্রহণ করার জন্য। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব গুরুদাস দত্ত স্যারকে তার আসনটি গ্রহণ করার জন্য, সাবেক নির্বাহী প্রকৌশলী পৌরসভা। উপস্থিত থাকার জন্য আরো আসবেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি জনাব মাকসুদুল আলম স্যার। স্যার আসলে স্যারকে অবশ্যই আমরা স্টেজে নিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ স্যারদের, তারা যার যার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি بسم الله الرحمن الرحيم وصارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء وكاظمين الغيظ وعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم
ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সূরা আল ইমরানের 133 34 35তম আয়াত। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা তোমার প্রভুর নিকট তখনই সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে নত হন। ইসলামকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাকসুদুল আলম স্যার, নির্বাহী প্রকৌশলী এলজিইডি স্যারকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম স্যার। জনাব রফিকুল ইসলাম স্যার, সিনিয়র ম্যানেজার সংসিন সিমেন্ট মিলস লিমিটেড। স্যারকে বিশেষভাবে জানাই সেভেন্টিং সিমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠানের নির্দিষ্ট সময়ের পরে অনুষ্ঠান শুরু করার জন্য। আর আমি একান্ত আসলে নন টেকনিক্যাল পারসন, আমি মার্কেটিং এর মানুষ। আমাদের টেকনিক্যাল পারসন আছেন ইঞ্জিনিয়ার লতিফ সাহেব, কোয়ালিটি সম্পর্কে বা আমাদের সিমেন্টের গুণাগুণ সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করবেন। আমি আপনাদেরকে শুধু একটু ধন্যবাদ জানাবো। সেই সাথে আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল কিভাবে সিমেন্টটা মার্কেটে পৌঁছে দিই সংক্ষিপ্তভাবে একটু বলবো। সেভেন্টিং সিমেন্ট ভোক্তার চাহিদা অনুযায়ী কোয়ালিটি নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের 1998 সাল থেকে যাত্রা শুরু ঢাকা সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানটি থেকে। 4000 মেট্রিক টন দিয়ে আমরা শুরু করেছিলাম। পর্যায়ক্রমে আমরা এটা আস্তে আস্তে খুলনাতে আরেকটা ফ্যাক্টরি করেছি মার্কেটে চাহিদার সাথে সমন্বয় রেখে। খুলনাতে সেটা হচ্ছে 5000 মেট্রিক টন, 4000 আর 5000 আমাদের 9000 মেট্রিক টন। এই 9000 মেট্রিক টনও আমরা এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আপনাদের সহযোগিতায় সঠিকভাবে মার্কেটে পৌঁছে দিতে পারছি। সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সহযোগিতা করার জন্য। সম্মানিত অতিথি, আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেলটা এভাবে করি, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিলার এবং রিটেলার রয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে কোম্পানি তার নিজস্ব কিছু পরিবহন ব্যবস্থাও করেছে সঠিক সময় সিমেন্টটা পৌঁছে দেওয়ার জন্য। যে উদ্দেশ্যে আমরা আজকের এই সেমিনার আয়োজন করেছি, আমি সেই উদ্দেশ্য সম্পর্কে একটু বলি। আগামীতে আমাদের প্রোডাকশন আরো 5000 মেট্রিক বা আরো 15000 মেট্রিক টন বৃদ্ধি পাচ্ছে, যেটা ঢাকা এবং চিটাগাং সহ। সেজন্য আমি কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করব যে আমাদের কোয়ালিটি যেভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে সেভাবেই থাকবে। আপনাদের একটু সহযোগিতা দরকার। বাজারে অনেক সিমেন্ট পাওয়া যায়, সব সিমেন্টই আসলে ভালো, আমরা কোনো সিমেন্টকে খারাপ বলি না, কিন্তু সেভেন্টিং সিমেন্ট সাস্টেনেবল কোয়ালিটি সম্পন্ন একটি সিমেন্ট এবং এর ডিউরেবিলিটি অনেক বেশি। আমার মনে হয় এগুলো আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। সুতরাং আমি ওদিকে আর যাব না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনারা যে সহযোগিতা আমাদেরকে এ পর্যন্ত করে আসছেন, আগামী দিনগুলোতে করবেন সে আশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ। প্রতিদিন সমগ্র বিশ্বে প্রায় 4500 কোটি পাউন্ড কংক্রিট তৈরি করা হয় এবং তা ব্যবহার করা হয়। সেই হিসাবে প্রতিদিন মাথাপিছু 6.5 পাউন্ড কংক্রিট ব্যবহার হয়ে থাকে, যা আমাদের প্রতিদিনের খাদ্য চাহিদা প্রায় দ্বিগুণ। আর এই কংক্রিটের মূল উপাদান হিসেবে সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। কংক্রিটের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি পুরোপুরিভাবে নির্ভর করে সিমেন্টের গুণাগুণ এবং ইনগ্রেডিয়েন্টের উপরে। এই পর্যায়ে
এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম.এ. লতিফ আকন্দ স্যার। স্যারকে বিশেষভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুস্থভাবে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানে সবাইকে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে কত শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। 7 কর্তৃক আয়োজিত আজকের এই টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার জনাব রফিকুল ইসলাম, সিনিয়র ম্যানেজার সোমশিং সেমিনার লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্যার জনাব মাকসুদুল আলম। আরো উপস্থিত আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব রেজাউল ইসলাম স্যার। আরো উপস্থিত আছেন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব গুরুদাস দত্ত স্যার। এরপরে নওগাঁ জেলার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিইডি, পিডব্লিউডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা থেকে যারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র আমন্ত্রণে আমাদেরকে সাড়া দিয়েছেন, সবাইকে শীতের আগমনী বার্তা হেমন্ত ঋতুর শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। প্রেজেন্টেশন শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ। আসলে বয়সের দিক থেকে আমি আমার মনে হয় যে সবার থেকে ছোট হব। তো আসলে একটা টেকনিক্যাল সেমিনারে অনেক কিছু আলোচনা হয়, অনেক কিছু হয়তো করার দরকার হয়। আমি কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করব কোনো কিছু আসলে আপনাদের জানানো নয়। আসলে আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি, এখানে যারা উপস্থিত ছোট, তো কারো হয়তো সন্তানের বয়সী, কারো ছোট ভাইয়েরা প্রত্যেকে আপনারা জানেন। এখানে এমন কোনো তথ্য বা এমন কোনো প্রেজেন্টেশন বা এমন কোনো স্লাইড নেই যেটা আসলে আপনাদেরকে নতুন করে জানানো বা শেখানো আমার মনে হয়। কারণ আপনারা সবসময় কনক্রিট সিমেন্ট নিয়ে আপনারা সবসময় কাজ করেন, আমাদের চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। তারপরেও কিছু আলোচনা করতে হয় অনুষ্ঠানের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বা অনুষ্ঠানের পরিপূরক হিসাবে। তো সেই ব্যাপারে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা জিনিসেরই একটা থিম থাকে, তো আমি চেষ্টা করেছি যে আজকে যে সেমিনারটা আমরা করতেছি একটা থিম দাঁড় করানোর জন্য। তো থিমটা এরকম যে একটু সচেতনতায় পরে নির্মাণকে অধিক মজবুত এবং দীর্ঘস্থায়ী করতে। আসলে আমরা সবাই জানি যে আমরা সিভিল ইঞ্জিনিয়ার, আমরা যখন একটা বাড়ি ডিজাইন করে একটা ব্রিজ, কালভার্ট, রাস্তা যেটাই করি না কেন, প্রত্যেকটার একটা করে লাইফ টাইম থাকে, আমরা সবাই জানি। তো যেহেতু আমরা সিভিল নিয়ে কাজ করছি, এখানে অবশ্যই বিল্ডিং বা ব্রিজ এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সাধারণত জানি যে একটা বিল্ডিং এর লাইফ টাইম আমরা সাধারণত 100 বছর ধরা হয় আর কি ইঞ্জিনিয়ারিং হিসেবে। তো এই 100 বছর লাইফ টাইম যে স্ট্রাকচারটা হওয়ার কথা, তো আমরা আসলে চেষ্টা করব যে আমরা আসলে 100 বছর কি করে একটা বিল্ডিং কে দীর্ঘস্থায়ী করব সেই বিষয়ে সামান্য কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। খুবই দুঃখের বিষয়, আমরা বাংলাদেশে যে বিল্ডিং বা ব্রিজ যেটা তৈরি করতেছি, আমরা কিন্তু হয়তো ওইভাবে 100 বছর স্থায়ী একটা বিল্ডিং কিন্তু তৈরি করতে পারছি না। সেজন্য কিন্তু আমরা কেউই দায়ী নয়, এটা একটা সিস্টেম দায়ী। বা আমরা হয়তো এমন কোনো ম্যাটেরিয়ালস আমরা এখনো আবিষ্কার করতে পারিনি যেটা দিয়ে আমরা এরকম লাইফ টাইম একটা বিল্ডিং করতে পারি। কিন্তু আমরা যদি বড় বড় দেশের দিকে তাকাই, সেখানে কিন্তু একটা বিল্ডিং 200-300 বছর পর্যন্ত টিকে আছে, কিন্তু আমরা কিন্তু পারছি না। এটা আমাদের ব্যর্থতা নয়, আসলে আমরা হয়তো এই পর্যায়ে এখনো ডেভেলপ হতে পারিনি, সেই ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করতে পারছি না। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সিভিল ইঞ্জিনিয়ার, আমরা একটা টেকসই এবং মজবুত নির্মাণ স্থাপনা করব, এবং সেজন্য আমাদের যে দায়িত্ব সেটা আমরা করব। এখানে কিছু ছবি দেখিয়েছি আমরা, আপনারা হয়তো সবাই এসব ছবি ইন্টারনেটে দেখে থাকেন। এখানে কিছু বিল্ডিং দেখানো হয়েছে যেগুলো প্রায় 1000, 200, 300, 400 বছরের পুরাতন বিল্ডিং। সবই অবশ্যই ইউএসএ থেকে এটা নেওয়া আর কি, নামও দেওয়া আছে। কিছু ব্রিজ দেখানো হয়েছে যেগুলো প্রায় যিশু খ্রিস্টের 134 বছর পূর্বে বানানো বা তার মৃত্যুর 62 বছর পরে বানানো, অনেক পুরাতন। আপনারা বুঝতে পারছেন বিসিএসি। তো মজার ব্যাপার হলো এই যে 1000 বছরের পুরাতন বা 500 বছরের পুরাতন যে বিল্ডিং বা স্থাপনা রয়েছে, প্রত্যেকটাই কিন্তু এখনো ব্যবহারযোগ্য। এই বিল্ডিং গুলোতে মানুষ বসবাস করে, এই ব্রিজগুলোতে এখনো বড় বড় ভেহিকল, মুভিং ভেহিকল, ট্রাক, বাস এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যায়। এবং মজার ব্যাপার আরো কিছু আছে যেগুলো শুধুমাত্র পাথর দিয়ে তৈরি, এরকম 200-300 বছরের পুরাতন ব্রিজও কিন্তু, কালভার্ট কিন্তু এখনো আছে। ইন্টারনেটে সার্চ দিয়ে আপনারা সবাই জানেন, আমি জানি এরকম আছে। কিন্তু
আমরা যে বীজগুলো করতেছি সেগুলো কিন্তু আমরা আসলে এরকম করতে পারছি না। তো আমাদের উদ্দেশ্য, আমাদের মানে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই ধরনের নির্মাণ স্থাপনা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। এটা দেখানোর উদ্দেশ্য হলো আমাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য। তো কনক্রিট সেমিনারের আগে আসলে প্রেজেন্টেশনের আগে আমি কোম্পানি সম্পর্কে সামান্য কিছু তথ্য দেব। আসলে একটা জিনিসকে বিশ্বাস করতে হলে তার ব্যাকগ্রাউন্ড জানতে হয়। একটা মানুষকে যখন আমরা বিশ্বাস করতে চাই তখন তার অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আমরা আগে জানি যে মানুষটা কি রকম, নামাজ পড়ে কিনা, বা যদি অন্য কোনো ধর্মের হয় সেই ধর্ম তিনি মানেন কিনা, তিনি যখন কথা বলেন তিনি সত্য বলে কিনা, এরকম অনেক কিছু দেখে কিন্তু তার উপর আমরা বিশ্বাস রাখি। তো একটা কোম্পানি হিসেবে আমাদের এই যে সেভেন সিমেন্ট, এই সিমেন্টটা আসলে এর ব্যাকগ্রাউন্ডটা কি, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, বা তারা কি কি করে, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে আপনাদের একটু জানা দরকার। তো আমি প্রথমে বলি যে 17 সিমেন্ট হচ্ছে সংসিন গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটা অঙ্গ প্রতিষ্ঠান। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যা প্রাণকেন্দ্র হচ্ছে চায়নার হংকং এ। তো এই সংসিন গ্রুপে ওয়ার্ল্ডে অনেক বড় বড় বিজনেস আছে, তার মধ্যে বাংলাদেশে যে বিজনেসগুলো আছে সেটা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিই। যে বাংলাদেশের প্রথম যে তিনটা দেখতে পাচ্ছেন, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড, এটা ঢাকা, এটা হচ্ছে সেভেনের প্রথম ফ্যাক্টরি। তারপর সংসিন সিমেন্ট মিলস লিমিটেড, এটা হচ্ছে খুলনা, এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি। আর সংসিন সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড হচ্ছে চট্টগ্রামের আপকামিং, এটা স্যার বলেছেন যে আমাদের দুইটা ফ্যাক্টরি অলরেডি আছে। 3 নম্বর যে ফ্যাক্টরি সেটা চিটাগাঙে আমাদের কাজ চলতেছে। আমরা 2020 সালের মাঝামাঝি দিকে আমরা এখান থেকে প্রোডাকশন শুরু করব। এবং আপনারা জানেন সিমেন্ট তৈরির জন্য যে ব্যাগ লাগে আর কি, যে ব্যাগে করে আপনারা সিমেন্টটা পান, এটার জন্য যে ব্যাগ ফ্যাক্টরি সেটা কিন্তু বাংলাদেশের প্রথম এই সেভেনিং সিমেন্টটা স্থাপন করে। এবং আজ থেকে 5 বছর আগে যেসব সিমেন্ট কোম্পানি বাংলাদেশে ছিল, প্রত্যেকটা সিমেন্ট কোম্পানি আমাদের কোম্পানির কাছ থেকে ব্যাগ বানিয়ে নিয়ে তার সিমেন্টটা তৈরি করতো। এখন অনেক কোম্পানি নিজস্বভাবে করেছে। তারপরে সংসিন পাওয়ার লিমিটেড, আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় একটা ইন্ডাস্ট্রি চালাতে হলে কিন্তু আমরা বিদ্যুৎ লাগে। তো আমাদের সেভেন সার্কেল বাংলাদেশ যেটা ঢাকা ফ্যাক্টরি, সেখানে আমাদের নিজস্ব গ্যাস বেসড একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটা দিয়ে আমাদের আসলে নিজস্ব ফ্যাক্টরি চাহিদা পূরণ করে পাশাপাশি কিছু 2.5 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আরবিতেও দিয়ে থাকি। আর আরেকটা জিনিস যে সংসিন শিপিং এন্ড লজিস্টিক, আপনারা জানেন যে সিমেন্ট ট্রেডিং বিজনেসে র ম্যাটেরিয়াল কিন্তু প্রত্যেকটা বিদেশ থেকে নিয়ে আসা হয়। এই বিদেশ থেকে আনার জন্য যে আপনার মাদার ভেজেল বা হচ্ছে লাইটার ভেজেল যেগুলো, সেগুলো আমাদের নিজস্ব কোম্পানি রয়েছে, অনেক রয়েছে, সেগুলো আমি একটু পরে দেখাবো। এটাও কিন্তু আমাদের নিজস্ব। এবং আমরা যে মার্কেটে সিমেন্টটা পৌঁছায় দিই, আমরা চেষ্টা করি আমাদের নিজস্ব ট্রাকে করে আসলে গ্রাহকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে সংসিন ডেভেলপার্স, আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ডেভেলপার্স কোম্পানি রয়েছে, যেগুলো আসলে আমরা ইঞ্জিনিয়াররা সবসময় আসলে জানি যে ডেভেলপার্স কি। এই ডেভেলপার কোম্পানি আমাদের একটা রয়েছে। তো এখন এক্সিস্টিং ক্যাপাসিটি 17 সিমেন্টের 3.5 মিলিয়ন টন, এবং এটা 2020 সালে গিয়ে দাঁড়াবে হচ্ছে 8.5 মিলিয়ন টন। অর্থাৎ এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটিটা হচ্ছে পার ডে 2.5 লাখ ব্যাগ, এবং সেটা আমাদের 2000 এই যে আগামী বছরের মাঝামাঝি গিয়ে কিন্তু এটা প্রায় 5.5 লাখ 6 লাখের ব্যাগে দাঁড়াচ্ছে। অর্থাৎ আপনারা দেখবেন যে প্রত্যেকটা সিমেন্ট কোম্পানি কিন্তু তাদের প্রোডাকশন বাড়াচ্ছে। আপনারা একটা তথ্য দিয়ে রাখি যে সারা ওয়ার্ল্ডে মাথা পিছু সিমেন্টের কনজাম্পশন হচ্ছে 580 কেজি। পার পিছু সিমেন্ট যে কনজাম্পশন হচ্ছে সেটা হচ্ছে 580 কেজি, কিন্তু বাংলাদেশে এটা এখন মাত্র 120 কেজি। তো এই যে 520 কেজি বাংলাদেশে কিন্তু 580 তে যাবে, এই পর্যায়ে যাবে। অর্থাৎ আমরা এখন ডেভেলপিং আছে, এবং আমাদের র্যাপিড যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই র্যাপিড ডেভেলপমেন্টটা আরো সামনের দিকে যাবে। আমাদের সরকার যেভাবে ডেভেলপ করছে বা আমাদের আরবানে যে ডেভেলপ, তো আমরা এই লক্ষ্য নিয়ে আসলে আগাচ্ছি আর কি। তো আমার কোম্পানির কিছু মিশন এবং ভিশন রয়েছে। আমাদের প্রত্যেকের যেমন লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে জীবনে, কোম্পানির একটা মিশন এবং ভিশন রয়েছে। কোম্পানির মিশনটা হলো টু বি দ্য ফার্স্ট চয়েস অফ অল ইউজার্স, বি দ্য মার্কেট লিডার। অর্থাৎ আমরা প্রত্যেক গ্রাহকের কাছে প্রথম পছন্দের সিমেন্ট হব এবং মার্কেটে সর্বাধিক বিক্রি করব, এটা হচ্ছে আমাদের মিশন। আর ভিশনটা হলো টু বি রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট সিমেন্ট কোম্পানি in the country for the quality, innovation, technology and modern management, thereby contributing the social and economic development of Bangladesh. অর্থাৎ আমরা তো সিমেন্ট তৈরি করব, সিমেন্টের সবার চেয়ে বেশি বিক্রি করব বা মার্কেটে সবার প্রথম চাহিদার সিমেন্ট হবে। এর পাশাপাশি এই সিমেন্টটা তৈরি করে আমরা দাঁড়িয়েছে হচ্ছে 1.9 মিলিয়ন টন। আর খুলনায় যে ফ্যাক্টরিটা রয়েছে সেটার প্রোডাকশন ক্যাপাসিটি এখন হচ্ছে 1.6 মিলিয়ন টন। দুইটা মিলে হচ্ছে 3.5, আর চিটাগাংটা হলে কিন্তু আমরা 8.5 এ যাব। আর একটা মজার কথা আপনাদের দিয়ে রাখি যে সিমেন্ট তৈরিতে যে 5টা কাঁচামাল লাগে, আপনারা যেটা অবাক হবেন যে বাংলাদেশে প্রায় এখন 45 থেকে 46টা সিমেন্ট কোম্পানি রানিং রয়েছে। এই 46টা সিমেন্ট কোম্পানির মোটামুটি 80% কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে এই ক্লিনকার, জিপসাম, লাইমস্টোন নিয়ে কিন্তু তারা সিমেন্ট তৈরি করে।
কারণ আমাদের সংসিক গ্রুপ সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা নামকরা কোম্পানি, যারা সিমেন্ট তৈরি র মেটেরিয়াল গুলো নিজস্বভাবে হংকংয়ে, চায়নাতে তৈরি করে সারা ওয়ার্ল্ডে বিজনেস করে। এখানে একটা কথা বলে রাখি যে আমরা যেহেতু নিজস্বভাবে ক্লিংকারটা তৈরি করি, এই জন্য কিন্তু আমরা সবসময় নিজের জন্য সবচেয়ে ভালো ক্লিংকারটা, ভালো জিপসাম, ভালো লাইমস্টোনটা আমরা ব্যবহার করার চেষ্টা করি। কারণ পুকুরে যদি কারো যদি পুকুর থাকে, তাহলে সবচেয়ে বড় মাছটা কিন্তু আপনি নিজের জন্য খাবেন, এটা কিন্তু বিক্রি করবেন না। তার বড়টা আমি খাবো, আর যে মাছ সেগুলো তো বিক্রি করে দাও, ব্যাপারটা কিন্তু এইরকম। এই জন্য আপনারা দেখবেন যে আপনাদের ভালোবাসায় বা আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সহযোগিতায় সিমেন্টের কোয়ালিটি, কনসিস্টেন্সি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে গেলে কিন্তু সবসময় আপনারা আমাদেরকে বলেন যে হ্যাঁ ভাই, আপনাদের সিমেন্ট আমরা ব্যবহার করতে চাই, কিন্তু কন্ট্রাক্টর তো নিয়ে আসে না। কন্ট্রাক্টর কেন নিয়ে আসে না? কারণ আমাদের সিমেন্টের রেটটা অনেক বেশি। রেটটা কেন বেশি? আমাদের যে কোয়ালিটিটা আমরা যেভাবে নিয়ন্ত্রণ করি, আমরা যে ম্যাটেরিয়ালসটা দেই, আমরা যে ফাইন লিস্টটা দেই, সেখানে কিন্তু আমাদের কস্টিংটা অনেক বেড়ে যায়। তা আমরা চাইলেই কিন্তু ওই যে ল রেটের যে সিমেন্টটা আছে, এই রেটের সিমেন্টে কিন্তু আমরা দিতে পারি না। কারণ আমাদের কোম্পানির একটাই মিশন যে আমার কোয়ালিটি সবসময় ঠিক থাকবে। আসলে আমি যে কথাটা বলছি এটা সব কোম্পানি বলে, আমি যে ভালো সেটার প্রমাণ আপনারা দেখবেন যে মার্কেটে আমাদের যে গুডউইল, আপনাদের ভালোবাসা আপনারা প্রমাণ নিলেই পাবেন। তো এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আপনারা বলছিলাম যে আমাদের ব্যাক ফ্যাক্টরি নিজস্ব রয়েছে, আমাদের যে রোড ট্রান্সপোর্ট প্লেট, ওয়াটার ট্রান্সপোর্ট প্লেট, এগুলো সবই রয়েছে, এগুলো নিয়ে বেশি কথা বলবো না। শুধু একটা কথা একটু বলে রাখি যে আমরা এটা সবাই জানি, আমরা যখন ইঞ্জিনিয়ারিং করেছি, যে যেখানে পড়েছি সবাই এই সেফটি ফার্স্ট পটার আমরা সবাই দেখেছি। সেফটি ফার্স্ট পটার লেখার উদ্দেশ্য হলো যে এই নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত, সেখানে আমি ইঞ্জিনিয়ার বা বাড়ির মালিক বা কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি যেই হোক না কেন, লেবার যেই হোক না কেন, এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা সারা বছর অনেক ঘটে। তা আমি এই স্লাইডটা আসলে গত মাসে প্রথম আলোতে এই স্লাইডটা দিয়েছিল, আপনারা তো অনেক পড়েছেন, একটা পত্রিকা দিয়েছিল যে আসলে এই নির্মাণের সঙ্গে যারা যুক্ত, তারা বিভিন্ন ভাবে ঝুঁকিতে থেকে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। সেটার জন্য দায়ী কিন্তু আসলে ওই কনস্ট্রাকশনের সঙ্গে যারা জড়িত তারাই। 2014 সালে আহত এবং নিহতের সংখ্যা ছিল দেখেন 134 আর 102, আর সেটা 2018 সালে গিয়ে দাঁড়িয়েছে 137, 161, অর্থাৎ 137 জন আহত হয়েছে, 161 জন মারা গেছে। হয়তো তিনি কোনো শ্রমিক, তিনি কোনো ইঞ্জিনিয়ার, তিনি কোনো বাড়ির মালিক, যেই হোক না কেন, আমাদের কোনো ভাই, আমাদেরই কেউ। তা আসলে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যখন নির্মাণ কাজ করবো, আমরা সবসময় যে প্রোগ্রামে যাই না কেন, সেটা আপনাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম হোক, মেশন প্রোগ্রাম হোক, হাউসওয়ার প্রোগ্রাম হোক, আমরা কিন্তু চেষ্টা করি এই সচেতন কথাটা আসলে ছড়ায় দেওয়া, যাতে নির্মাণের সাথে যুক্ত কেউ কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে তারা ক্ষতিগ্রস্ত না হয়। তো আসলে কোম্পানি সম্পর্কে এই ছিল সংক্ষিপ্ত বর্ণনা। আমি একটু টেকনিক্যাল কিছু বিষয় আপনাদের সঙ্গে আবারও বলছি, আপনাদের কোনো কিছু শেখানো বা জানানো আমার উদ্দেশ্য নয়, জাস্ট কিন্তু তথ্য আপনাদের সঙ্গে উপস্থাপন করা। তো যে সিমেন্টের সঙ্গে আমরা যুক্ত, সেই সিমেন্টের ইতিহাস আসলে অনেক পুরাতন। এই সিমেন্টটা আবিষ্কার হয়েছিল আপনার 1824 সালের 21শে অক্টোবর। জোসেফ অ্যাপসডিন নামে একজন, আসলে ইনি একজন রাজমিস্ত্রি ছিলেন। ইনি আসলে রাজমিস্ত্রির কাজ করতে করতে আসলে এই প্রথম সিমেন্টের থিওরিটা নিয়ে আসেন। তবে তিনি যে সিমেন্টটা আবিষ্কার করেছিলেন, সেই সিমেন্টটা কিন্তু আজকের সিমেন্টের মধ্যে এতটা উন্নত ছিল না। কারণ যুগের চাহিদায়, কালের আবর্তনে, চাহিদার সঙ্গে সঙ্গে রিসার্চ হতে হতে কিন্তু আজকে যে সিমেন্টটা আমরা পাচ্ছি, এই সিমেন্টটা কিন্তু পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের সিমেন্ট। আর এই সিমেন্টটা রড আবিষ্কার আমরা করতে পেরেছি বলেই সারা ওয়ার্ল্ডে বা পৃথিবীতে কিন্তু এখন সুউচ্চ বিল্ডিং তৈরি করা সম্ভব হয়েছে। এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের মতো, আপনাদের মতো যারা প্রকৌশলী, তাদের হাত ধরে। পৃথিবীর সবচেয়ে উচ্চ বিল্ডিং প্রথম ছিল সিয়ার্স টাওয়ার। আপনারা জানেন যে আমাদের শ্রদ্ধেয় স্যার এফআর খান, যিনি আমাদের বাংলাদেশের আইকন, তিনি কিন্তু এটা প্রথম ডিজাইন করেছিলেন। তো সেটাও কিন্তু কোনো সিমেন্ট রড দিয়ে হয়েছে, এবং সেটা একদম প্রকৌশলীর হাত দিয়ে হয়েছে। এই যে নওগাঁতে এখন এত অত্যাধুনিক যে বিল্ডিং হচ্ছে, যে স্থাপনাগুলো হচ্ছে, যে রাস্তাঘাট হচ্ছে, সেটা কিন্তু আপনাদের হাত দিয়ে হচ্ছে। তো এখন ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু এটা আমি গর্ব করে সবসময় বলি যে আমরা আসি বলেই কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে। মানুষ দেশের ডেভেলপমেন্ট বলতে কি বোঝে? ইঞ্জিনিয়াররা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, এটা দেখে কিন্তু সাধারণ মানুষ বোঝে যে দেশটা কতটা ডেভেলপ হয়েছে। আজ থেকে 2 বছর 3 বছর আগে কিন্তু মল্লিকায়ন নওগাঁয় ছিল না, কিন্তু এই 2 বছর আগে মল্লিকায়ন হয়েছে। তখন মানুষ কি চিন্তা করতেছে যে আমাদের মতো একটা শহরে এত সুন্দর একটা 3 স্টার মানের হোটেল। তো এই যে ডেভেলপমেন্টটা কিন্তু এইটাই। তো এটাও কিন্তু আপনাদের মতো, আমাদের মতো ইঞ্জিনিয়ার হাত ধরে হয়েছে। এটা আমি সবসময় গর্ব করে বলি। এই যে জোসেফ অ্যাপসডিন, ইনি কিন্তু সিমেন্টটা আবিষ্কার করেছিল 1824 সালে 21শে অক্টোবর। তা আমরা আসলে 21শে অক্টোবরকে সিমেন্ট দিবস হিসাবে আমি ব্যক্তিগতভাবে পালন করি, কারণ এই দিনে সিমেন্টটা আবিষ্কার হয়েছে বলেই
আমি একজন ইঞ্জিনিয়ার এই সিমেন্ট কোম্পানিতে কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করছি, এই জন্য আমি গর্ব করে এই দিনটাকে পালন করি সবসময়। এখন সিমেন্ট কি এটা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। একটা নির্মাণ কাজে আসলে আমরা দুই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি, একটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে নন বাইন্ডিং বা ইনার্ট ম্যাটেরিয়ালস। তো বাইন্ডিং ম্যাটেরিয়ালস এর কাজ হচ্ছে বন্ডিং সৃষ্টি করা, আপনার বাইন্ডিং ম্যাটেরিয়ালস এর কাজ হচ্ছে এই বন্ডিং তৈরি করতে এটা পরিপূরক হিসেবে ব্যবহার করা। তো সিমেন্ট হচ্ছে একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল যেটা কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেটের সাথে যুক্ত হয়ে পানির উপস্থিতিতে একটা রাসায়নিক বিক্রিয়া করে একটা কংক্রিটকে শক্তি এবং স্থায়িত্ব প্রদান করে, সেটাই হচ্ছে সিমেন্ট। আর আমরা বলি যে সিমেন্ট হচ্ছে একটা কংক্রিটের বা একটা বিল্ডিং এর বা একটা স্থাপনার অভিভাবক। কি করে অভিভাবক? সিমেন্টটি একটা স্ট্রাকচারের যতগুলো নন বাইন্ডিং ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলোকে কিন্তু একটা বন্ধনের মাধ্যমে যুক্ত করে রাখে। আমরা এখানে যারা আছে আমার মনে হয় প্রত্যেকে একজন করে এক একটা পরিবারের অভিভাবক। কি করে অভিভাবক? আমরা কিন্তু একটা মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, ভরণ পোষণ দিয়ে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে যুক্ত করে রাখি। তো এই মায়া যখন কেটে যায় তখন কিন্তু এই পরিবারের মধ্যে ভাঙন ধরে। তো এই সিমেন্টটা কিন্তু এইরকম যে রড বালি সবগুলোকে একটা বন্ধনে, একটা মায়ের বন্ধনে যুক্ত রাখে। যদি এই বন্ডিংটা খারাপ হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই বন্ডিংটা থাকবে না, তার মানে বিল্ডিংটা বা স্থাপনাটা নষ্ট হয়ে যাবে। আর একটা বিল্ডিং বা একটা স্থাপনা করতে মোট খরচের প্রায় 10 থেকে 15% টাকা কিন্তু এই সিমেন্টে ব্যয় হয়ে যায়। আর আরেকটা জিনিস হলো যে সিমেন্ট যে আমরা ব্যবহার করছি, এই সিমেন্টটা যদি ভালো না হয় তাহলে আপনি যত ভালো রড দিবেন, যত ভালো খোয়া দেবেন, যত ভালো বালি দিবেন না কেন, যত দক্ষ মিস্ত্রি দেন না কেন, আপনার স্থাপনা কিন্তু কোনোভাবে ভালো হবে না। এই জন্য একটা স্ট্রাকচারের অন্যান্য ম্যাটেরিয়ালস এর ভূমিকা যদি 40% হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সিমেন্টের ভূমিকা 60%। এর জন্য সিমেন্টটা নিয়ে আমরা একটু বেশি সচেতন হওয়ার জন্য সবসময় চেষ্টা করি। একটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসে আসলে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু কোনো সিমেন্ট আসলে ইন্ডাস্ট্রি নাই। ইন্ডাস্ট্রিটা হলো যে টোটাল সবকিছু যখন এখান থেকেই তৈরি হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আমরা আসলে এখানে গ্রিন্ডিং মিল সবগুলো, কারণ সিমেন্ট তৈরির যে 5টা ধাপ, এই ধাপটার মধ্যে দেখেন প্রথমটা হচ্ছে কোয়ারিং, দ্বিতীয়টা হচ্ছে মিক্সিং, গ্রিন্ডিং, বার্নিং আর মিলিং। তো কোয়ারিংটা কি? কোয়ারিংটা হলো আমরা যে সিমেন্ট তৈরি যে কাঁচামালগুলো আসলে নিয়ে আসতেছি, এই কাঁচামালগুলো কিন্তু কোথাও ডাইরেক্ট পাওয়া যায় না। এগুলো খনি থেকে ডিনামাইটের সাহায্যে একটা পাহাড়কে বাঁশ করে টুকরো করে প্রথম যে ধাপটা আর কি টুকরো করে সংগ্রহ করে সেটা হচ্ছে কোয়ারিং। এরপরে হচ্ছে ওইটাকে নিয়ে এসে এর সাথে বিভিন্ন অক্সাইড মিশ্রিত করে এটাকে আগুনে পোড়ানো হয়। এরপরে এটাকে গ্রিন্ডিং মিলে গ্রিন্ড করা হয়। এরপরে এটাকে আবার আগুনে পুড়িয়ে এটাকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্লিংকার। তো প্রথম যে 4টা ধাপ, এই প্রত্যেকটা ধাপে কিন্তু বাংলাদেশে একটাও হয় না, সবগুলো বাইরে হয়, চীন, জাপান, যেখানে আসলে র ম্যাটেরিয়াল গুলো তৈরি করা হয়। তো শেষের যে ধাপটা শুধুমাত্র মিলিং, আমরা র ম্যাটেরিয়ালটা ওই নিয়ে এসে মানে বার্নিং করার পর যেটা পাওয়া গেল ক্লিংকার, এটা নিয়ে এসে বাংলাদেশে র ম্যাটেরিয়াল এটাকে হচ্ছে আপনার সাইরোতে বা হচ্ছে কি বলে বল মিলে নিয়ে এসে আমরা গুঁড়া করে এর মধ্যে আদার্স ম্যাটেরিয়াল দিয়ে ফাইন তৈরি করে আমরা কিন্তু যেটা দেই সেটা হচ্ছে সিমেন্ট। তো প্রথম 4টা ধাপ কিন্তু বাইরে হয় আর শেষের ধাপটা শুধু বাংলাদেশ হয়। এখানে আরেকটা তথ্য বলে রাখি যে পৃথিবীতে গ্রিনহাউসের যে ইফেক্ট, যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ, এই নিঃসরণের টোটাল যে কনজাম্পশন যদি 100 ধরি তার মধ্যে মোটামুটি 15% কার্বন ডাই অক্সাইড এই ক্লিংকার তৈরি করতে পৃথিবীতে তৈরি হয়। এই জন্য বাংলাদেশে যে ক্লিংকার তৈরি হচ্ছে না এটা বাংলাদেশের জন্য ভালো, কারণ হিউজ কার্বন ডাই অক্সাইড যদি বাংলাদেশে তৈরি হয় এটা আমাদের পরিবেশের জন্য বা বাস্তুসংস্থানের জন্য কিন্তু হুমকি হতে পারে। এই জন্য বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে আসলে আছে, এটা আপনারা সবাই জানেন। তা আমরা এখনো সেফ পজিশনে আছি, কারণ বাংলাদেশে বায়ু দূষণে এখনো অনেক সেফ পজিশনে আছে। তো সিমেন্ট বাংলাদেশে আসলে আপনারা জানেন যে বিএসটিআই যে কোডটা, এই কোডে প্রায় 27 প্রকারের সিমেন্ট তৈরি করার ফর্মুলা আছে, কিন্তু সেখান থেকে কিন্তু মোটামুটি শুধুমাত্র প্রায় 2 প্রকারের 2003 সাল থেকে চালু হয় 2003 আর কি। তো বাংলাদেশে মাত্র 2 প্রকার সিমেন্ট তৈরি আপনারা সবাই জানেন, একটা হচ্ছে ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসি, আর পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি। আরেকটা সিমেন্টও তৈরি করা হয়, এটা আমাদের কোম্পানি করে, পোর্টল্যান্ড পোর্টজোলানিক সিমেন্ট পিপিসি। আপনারা ওপিসি আর পিসিসি আপনারা সবসময় ব্যবহার করেন, এর সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে। পিপিসিটা কি সেটা একটু বলবো। তো বলছিলাম যে এই যে 2 প্রকার সিমেন্ট আমরা তৈরি করে সেখানে এই 5টা কাঁচামাল ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন, স্ল্যাগ আর ফ্লাই অ্যাশ। যেখানে ক্লিংকার আর জিপসামটা হচ্ছে সিমেন্টের মেইন উপাদান, আর বাকি 3টা লাইমস্টোন, স্ল্যাগ আর ফ্লাই অ্যাশ এটা হচ্ছে অ্যাডিটিভস। তো এটা কেন ব্যবহার করা হচ্ছে সিমেন্টে সেটাও আমি আপনাদের বলার চেষ্টা করব।
তো এই যে সোর্স অফ র ম্যাটেরিয়ালস, আমাদের কোম্পানি যে এই যে 5টা র ম্যাটেরিয়ালস কোন কোন দেশ থেকে নিয়ে আসে, আমরা বেশিরভাগ আসলে ক্লিংকারটা নিয়ে আসি চায়না থেকে, আমাদের নিজস্ব। এরপরে যদি চায়না পূর্ণ হয় আমরা থাইল্যান্ড এবং জাপান থেকে নিয়ে আসি। আর জিপসামটা সবসময় থাইল্যান্ড থেকে নিয়ে আসি, স্ল্যাগ জাপান, ইন্ডিয়া, লাইমস্টোন থাইল্যান্ড, জাপান, আর ফ্লাই অ্যাশটা সবসময় ইন্ডিয়া থেকেই আসে। এখন যে ওপিসি আর পিসিসি যে কথাটা বললাম আপনারা সবাই জানেন, তারপরে একটু বলে রাখি আর কি রিভিউ, যে ওপিসি সিমেন্ট আমরা কাকে বলবো। ওপিসি সিমেন্টের আসলে স্পেসিফিকেশনটা কি? ওপিসি সিমেন্টের স্পেসিফিকেশনটা হলো এটা স্ট্রেন্থ ক্লাস হচ্ছে 42.5 এন। এনটা হচ্ছে স্ট্রেন্থের নরমাল, আপনারা সবাই জানেন মেগা প্যাসকেল বা পিএসআই কনভার্ট করলে এটা আসলে 7612 পিএসআই। আর আপনারা দেখবেন যে প্রত্যেকটা সিমেন্টের গায়ে কিন্তু এটা সিমেন্টের নামের নিচে লেখা থাকে যে 42.5 এন বা 52.5 এন, এটা হচ্ছে স্ট্রেন্থ ক্লাস আর কি। তো ওপিসি সিমেন্টের স্ট্রেন্থ ক্লাস হলো 52.5 এন, পিএসআই কনভার্ট করলে 7612 পিএসআই। এই সিমেন্টের মধ্যে শুধুমাত্র ক্লিংকার থাকবে 95 থেকে 100%, জিপসাম থাকবে 0 থেকে 5%। অনেক জায়গায় কথা বলার পর প্রশ্ন আসে যে যদি শুধুমাত্র ক্লিংকার দিয়ে সিমেন্টটা তৈরি করা হয় তাহলে আমরা জিপসাম কেন 5% দিচ্ছি? এটা আসলে কাজটা কি? জিপসামের কাজটা হলো যে একটা সিমেন্ট যদি শুধুমাত্র ক্লিংকার দিয়ে তৈরি করা হয়, 100% ক্লিংকার দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে এই সিমেন্টে যখন আপনি পানি মেশাবেন, পানি দেওয়ার সাথে সাথে সুপারগুলো আটা যেমন জোড়া লেগে যায়, এই সিমেন্টটা জোড়া লেগে যাবে। তার মানে আপনি পানি দিয়ে কাজ করার জন্য যে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা যে সময়টা দরকার সেটা কিন্তু পাবেন না। এই জন্য সিমেন্টের সেটিং টাইমটাকে ডিলে করার জন্য এই 5% জিপসাম সিমেন্টের মধ্যে, সব সিমেন্টের মধ্যে মেশানো হয়। আদারওয়াইজ সিমেন্টের মধ্যে জিপসামের কোনো ফাংশন নেই। আর জিপসাম তো ক্যালসিয়াম সালফারের সঙ্গে 2 অনু পানি, এটা আমরা সবাই জানি, আমরা যেহেতু সবাই ইঞ্জিনিয়ার। তো এই হচ্ছে ওপিসি সিমেন্টের স্পেসিফিকেশন। এখানে শুধুমাত্র ক্লিংকার থাকবে 95 থেকে 100%, জিপসাম থাকবে 0 থেকে 5%। স্ট্রেন্থ ক্লাস হলো 52.5 নিউটন। সেভেনিক সিমেন্টের যে ওপিসি সিমেন্টটা রয়েছে সেটা সেভেনিক গোল্ড নামে। বাজারে যে সেভেনিক গোল্ডটা রয়েছে এটা কিন্তু ওপিসি বা সেভন সমমানের সিমেন্ট, যেটা নিচে লেখা থাকবে 52.5 এন। এবার আসি পিসিসি সিমেন্ট। পিসিসি সিমেন্ট দুই প্রকার, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি সিমেন্ট বা সেম টু একই কথা, একটা জিনিসের তিনটা নাম। এটার স্ট্রেন্থ ক্লাস কিন্তু 52.5 এন, ওখানে ছিল 52 আর এখানে হচ্ছে 42.5 এন। পিএসআই কনভার্ট করলে আসে 6162 পিএসআই। এখন এই পিসিসি সিমেন্টটা কিন্তু দুই প্রকার, ওপিসি একটাই, পিসিসি হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে সেম টু এএম আর আরেকটা হচ্ছে সেম টু বিএম। এএম আর বিএমটা কি? শুধুমাত্র ক্লিংকারের আসলে পার্সেন্টেজটা কম বেশি, অন্য কিছু নয়। এএমটা হলো ক্লিংকার থাকবে 80 থেকে 94, ওটা ছিল কিন্তু 95 থেকে 100, তাই না? এটা হচ্ছে 80 থেকে 94, আর ফ্লাই অ্যাশ, স্ল্যাগ আর লাইমস্টোন তিনটা মিলে থাকে হচ্ছে 6 থেকে 20। জিপসাম সবসময় 5%, এটার কোনো কম বেশি নাই প্রত্যেকটা সিমেন্টে। আর বিএমটা হলো 65 থেকে 79%, দেখবেন এটা ক্লিংকার কিন্তু আরো কম। আর ফ্লাই অ্যাশ, স্ল্যাগ, লাইমস্টোনটা হচ্ছে 21 থেকে 25, অর্থাৎ ক্লিংকারের যে পার্সেন্টেজটা সেখান থেকে 100 থেকে বিয়োগ করে যেটা হবে সেটাই হবে স্ল্যাগ, লাইমস্টোন আর হচ্ছে ফ্লাই অ্যাশ মিলে আর কি। আর জিপসাম তো প্রত্যেকটা একই রকম। তো এই দুই প্রকারের সিমেন্ট প্রত্যেকটাই কিন্তু 42.5 এম বলার মানে সিমেন্ট, এবং প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পিসিসি সিমেন্ট। আসলে বিএসটিআই যেভাবে কোড দিয়েছে হয়তো কোনো ফাংশন আছে, কিছু ফাংশন তো অবশ্যই আছে, যেহেতু এটাতে ক্লিংকার বেশি হবে তার শক্তি মাত্রা একটু ওটার বেশি হবে, কিন্তু স্পেসিফিকেশনে বলা আছে শক্তি কিন্তু দুটারই এক। তো ক্লিংকার বেশি দেওয়ার কারণে হয়তো ওটার মধ্যে আলাদা কিছু বেনিফিট অবশ্যই আছে, না হলে এটা আসবে কেন? এইবার আরেকটা সিমেন্ট বাংলাদেশে তৈরি হয়, আমাদের কোম্পানি করে, পোর্টল্যান্ড পোজ্জোলারিক সিমেন্ট বা পিপিসি। এইটা কিন্তু দেখেন 43 গ্রেড, এবং এটা স্পষ্ট করে লেখা আছে এই সিমেন্টটা শুধুমাত্র ইন্ডিয়ায় এক্সপোর্ট করার জন্য তৈরি করা হয়, আমাদের কোম্পানি করে, আরো দুই একটা কোম্পানি হয়তো করে। এই পিপিসি সিমেন্টটা স্পেসিফিকেশনটা হচ্ছে ফ্লাই অ্যাশ বেসড। দেখবেন এই ব্যাগের নিচে স্পষ্ট করে লেখা আছে পিপিসি ফ্লাই অ্যাশ বেসড। আসলে ফ্লাই অ্যাশ নিয়ে কিন্তু অনেক কথা আপনারা শুনেছেন, আমি একটু বলার চেষ্টা করব শেষের দিকে যে ফ্লাই অ্যাশ জিনিসটা কি আর কেন এটা সিমেন্টের মধ্যে দেওয়া হয়, দিলে ক্ষতি না আসলে লাভ, এটা নিয়ে একটু বলার চেষ্টা করব। এখানে একটু বলে রাখি, ইন্ডিয়া যখন সিমেন্ট বাংলাদেশ থেকে নেয়, বিশেষ করে দেখেন মেঘালয়, ত্রিপুরা, আগরতলা, এই তিনটা রাজ্যে কিন্তু বাংলাদেশ থেকে অনেক সিমেন্ট যায়। তো আমাদের এই পিপিসি সিমেন্টটা কিন্তু এইসব জায়গায় যায়। তো ওদের কিন্তু স্পেসিফিকেশনটা হলো যে সিমেন্ট যদি দাও তাহলে ওপিসি পিসিসি চলবে না, দিতে হবে হচ্ছে পিপিসি, পোর্টল্যান্ড পোজ্জোলারিক সিমেন্ট, যেটা ফ্লাই অ্যাশ বেসড, অর্থাৎ ফ্লাই অ্যাশ দিতে হবে। এবং ফ্লাই অ্যাশের একটা পার্সেন্টেজ আমরা পিসিসি এবং সেম 1 সেম 2 তে, সরি এএম বিএম এ যে ফ্লাই অ্যাশটা দেই
তার থেকে কিন্তু অনেক বেশি ফ্লাই অ্যাশটা এই পিভিসি তে থাকে। তো এখান থেকে জাস্ট আপনাদের একটা মানে ধারণা করার জন্য আর কি, যে অবশ্যই ফ্লাই অ্যাশের একটা বড় উপকারিতা রয়েছে। ফ্লাই অ্যাশ একটা সিমেন্টের অনেক বড় একটা উপাদান, যেটাকে বিভিন্নভাবে নেগেটিভ করা হয়েছে। দু একটা কোম্পানি যারা দিতে পারে তারা হয়তো বলে, কেন দেয় না সেটাও বলবো। তো এই সিমেন্টের স্পেসিফিকেশন দেখেন, ক্লিংকার হচ্ছে 73 থেকে 76%, 73 থেকে 76, আর ফ্লাই অ্যাশ লাগ লাইমস্টোন 20 থেকে 24, জিপসাম 3 থেকে 4। এখানে জিপসামটা একটু কম রাখা হয়, কারণ ফ্লাই অ্যাশ যখনই বেশি দেওয়া হয় সিমেন্টে তখন কিন্তু সেটিং টাইমটা এমনি ডিলে হয়ে যায়। তো যদি আমরা এখানে আরো জিপসামটা বেশি দিয়ে দিই তাহলে সেটিং টাইমটা আরো ডিলে হয়ে যাবে, এই জন্য জিপসামটা এখানে একটু কম দেওয়া হয়। এখন এই যে এত প্রকার সিমেন্টের কথা বললাম, আসলে কোন সিমেন্টটা কোন স্ট্রাকচারের জন্য ভালো? প্রত্যেকটা সিমেন্টই ভালো, কোন সিমেন্টটা কিন্তু খারাপ নয়। কেউ যদি মনে করেন যে বিএল সিমেন্টে তো ক্লিংকারের পরিমাণ অনেক কম থাকে, তাহলে এটা তো ভাই 3 নম্বর, তাহলে আমি 1 নম্বর দিয়ে করব, বা ওপিসি তো অনেক বেশি থাকে এটাই সবসময় করবো, এটা করবো না, এমন কিন্তু কোনো বিষয় নয়। বিষয়টা হলো অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যে আমার যে স্ট্রাকচারটা আমি করছি, আমি যে বিল্ডিংটা করছি, আমি যে ব্রিজটা করছি, আমি যে স্থাপনাটা নির্মাণ করছি, সেই স্থাপনার জন্য আমার ডিজাইন স্ট্রেংথ কত পিএসআই লাগবে, এবং সেই স্ট্রেংথ আনতে আমার কোন সিমেন্টটা দিয়ে এটাকে আমি মিটিগেট করতে পারবো, এটা ভেবেই কিন্তু আসলে এই 2 প্রকার সিমেন্ট বাংলাদেশে উদ্ভাবন করা হয়েছে। তারপরেও ওপিসি পিসিসি, আসলে যে ওপিসি ভালো বা পিসিসি খারাপ, পিসিসি ভালো বা ওপিসি খারাপ, এরকম কোনো কিছু নয়। প্রত্যেকটা সিমেন্টই ভালো, সেটা অবস্থান বুঝে। তারপরে বলছি জেনারেল ওপিসি ইজ অ্যাপ্লিকেবল ফর দা স্ট্রেস মেম্বার লাইক ব্রিজ গার্ডার, ইলেকট্রিক পোল, হেভি লোডেড স্ট্রাকচার এটসেট্রা হোয়ার আর্লি স্টেপ ইজ রিকোয়ার্ড। অর্থাৎ যেখানে অনেক বেশি আর্লি স্টেপ দরকার আমার, যেখানে দেওয়ার সাথে সাথে আমার 2 দিনের মধ্যে আমার 5000 পিএসআই দরকার, সেই জায়গাতে যদি আপনি পিসিসি সিমেন্ট ব্যবহার করেন তাহলে এটা আপনি পাবেন না। এখন কোথাও যদি আপনার 3500 পিএসআই দরকার 28 দিন পরে, সেখানে যদি আপনি ওপিসি দেন তাহলে কিন্তু এটা দরকার নাই। কারণ কেউ যদি মনে করেন যে আমার তো যে বালিটা আমরা ব্যবহার করছি, যে কোয়াটা আমরা ব্যবহার করছি, যে ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করতেছি, কোনটার কোয়ালিটি ঠিক নাই, স্ট্রেংথ ঠিক নাই, আমি একটা ভালো মানের সিমেন্ট দিয়ে স্ট্রেংথটাকে মিটিগেট করব, তাও সমস্যা নাই। তবে কেউ যদি কমন স্ট্রাকচারের জন্য 2 তলা 3 তলা 4 তলা বাড়ি পিসিসি সিমেন্ট দিয়ে করেন, এজ এ সিমেন্টের একজন লোক হিসাবে, একজন ছোট ইঞ্জিনিয়ার হিসাবে বলি যে পিসিসি সিমেন্ট ইজ ইনাফ ফর 5 স্টোরি বিল্ডিং, কোনো দরকার নেই ওপিসি। কিন্তু কেউ যদি ওপিসি ব্যবহার করেন এটা কি খারাপ হবে না? আপনি হলো কি যে আপনি হয়তো কেউ 1 চামচ চিনি দিয়ে শরবত খান, কেউ 2 চামচ দিয়ে খাচ্ছে, তিনি যদি হজম করতে পারেন কোনো সমস্যা নাই। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? যে আপনারা ওপিসি পিসিসি নিয়ে অনেক সময় অনেক কথা হয়, তবে আমি একটা কথাই বলি, যখন একটা জায়গায় একটা স্ট্রাকচারে আমরা আসলে শুধুমাত্র সিমেন্ট আর রড ছাড়া আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি কোনোটাই কোয়ালিফাইড নয়। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি দেখেছি যে একটা ইট, সেটাকে 3টা ফিল্ড টেস্ট করে আমরা টি বানাবো, ফালাই দেবো, নবীর আসর দেবো, ডাক করবে না, তারপর হচ্ছে এরকম টোকা দেবো, টকটক শব্দ করবে। কয়টা ইট এই নওগাঁ শহরে আছে, কোন শহরে আছে বলেন যে এই 3টা ফিল্ড টেস্টে পাস করে না। যে বালিগুলো আমরা ব্যবহার করছি, ওই নজিপুরের বালি বলেন, এর এফএম কথা, এটা কি আসলে একটা কংক্রিটের যে স্ট্রেংথ আসার কথা, যেভাবে আসার কথা আনতে পারে? আসলে কিন্তু পারে না, তাই না? তাহলে এত কিছু সবকিছু পেয়ে আমরা যে মিস্ত্রিটা ব্যবহার করছি, যাদের হাতে আসলে স্থাপনাটা হচ্ছে, সেই মিস্ত্রি যে পানিটা ঢালতেছে, পল্লীটা মারতেছে, উনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কম্প্যাকশন করতে হয়, কয়টা লেয়ারে একটা কলাম ঢালাই দিতে হয়, এই জিনিসগুলো কতটুকু জানে। তো কোনো জায়গায় কিন্তু কোয়ালিটি ঠিক থাকে না, ঠিক থাকে শুধুমাত্র রড আর সিমেন্টে। তা আপনি যদি একটু সিমেন্ট আর রডটা ভালো দেন তাহলে কিন্তু অনেক কিছু আপনার কভার করে। এই জন্য বলি কেউ যদি ওপিসি সিমেন্ট ব্যবহার করতে চান কমন স্ট্রাকচারে তাহলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু ভালো। তবে একটা শর্ত, যে কিউরিং করতে যদি ভুল করেন, ওপিসি সিমেন্ট বা আমাদের গোল্ড সিমেন্টটা ব্যবহার করলে কেউ যদি কিউরিংটা পর্যাপ্ত না করেন তাহলে দেখবেন যে হিতে বিপরীত হয়ে যাবে। কারণ কিউরিং একটা কংক্রিটের প্ল্যান, 28 দিন পর্যন্ত যদি একটা কংক্রিটে যদি আমরা কিউরিং না করি তাহলে যে আপনি হিতে বিপরীত হয়ে গেলেন, কারণ প্রচুর পরিমাণ পোরাস তৈরি হবে, হিট অফ ভাইব্রেশন হবে, পানি পাবে না, তার মানে 28 দিনের আগে কিন্তু এখানে প্রচুর মানে ইয়েটা নষ্ট হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি কথা বলবো। এই জন্য ওপিসি বা পিসিসি কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়, আপনাদের যে স্ট্রাকচারের জন্য যেটা দরকার আপনারা সেটা ব্যবহার করবেন। তো এখানে যে কথাটা বলছিলাম যে স্ট্রেংথ ডেভেলপমেন্ট ওপিসি আর পিসিসি, দেখেন 28 দিনই ওপিসি সিমেন্ট আমরা বুয়েটের যে টেস্টটা দেখেছি বা এনজিটিতে আমরা যে টেস্টগুলো করি, 28 দিনের আমাদের পিসিসি এর স্ট্রেংথ রিকোয়ার্ড হচ্ছে 3620, ওপিসি হচ্ছে 4060, তাই না? এখন তারপরে যে কত সেটা কিন্তু আমরা কেউ জানি না।
28 দিন পরে স্ট্রেনটা কততে যায় এটা কিন্তু আমরা কেউ জানি না, জানার দরকার হয় না। আমরা 28 দিন পর্যন্ত স্ট্রেন করি, কিন্তু একটা কংক্রিট ঢালাই দেওয়ার পরে এটা কিন্তু অনন্তকাল এটার মধ্যে বিক্রিয়া হতে থাকে। অনন্তকাল মোটামুটি 90% 28 দিনে নেয়, বাকি 10% অনন্তকাল পর্যন্ত চলে। তো এই 10 দিনে এই যে 10% স্ট্রেন, এটার ক্ষেত্রে এটা রিসার্চে প্রমাণিত, এটা কিন্তু 76 বা আমার কথা নয়, এটা রিসার্চের কথা, যে ওপিসি এবং পিসিসি সিমেন্টের মধ্যে ওপিসি সিমেন্টের 28 দিনের স্ট্রেংথ বেশি, পিসিসি কম। 28 দিনে কিন্তু 3620 আর ওপিসি হচ্ছে 4060, বা সেটা যদি আমরা হচ্ছে করি আর কি, স্থাপনা ব্যবহার করি, 28 দিনের স্ট্রেংথ ওপিসির বেশি, পিসিসির কম। কিন্তু 28 দিনের পরে যখন একটা নির্দিষ্ট সময় অনেক দিন পার হয়ে যায়, সেই জায়গায় রিসার্চ করে দেখা গেছে পিসিসির স্ট্রেংথ বেশি, ওপিসির কম। তাহলে জিনিসটা বোঝেন যে ওপিসি তে সবসময় ভালো তা কিন্তু নয়, বা পিসিসি সবসময় খারাপ তা কিন্তু নয়। ক্লিংকার কম দেখছি মানে পিসিসি খারাপ তা কিন্তু নয়, এটা কিন্তু রিসার্চের কথা। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, আপনারা গ্রাফ পেয়ে যাবেন যে 28 দিনের পরে যে অনন্তকালে যে বিক্রিয়াটা হচ্ছে, সেই বিক্রিয়া আমার ওপিসির স্ট্রেংথ আর পিসিসির তুলনায় কমে আসে। এই জন্যই আমরা সবসময় বলি ওপিসির চেয়ে পিসিসি সিমেন্ট ইজ দ্য বেস্ট সিমেন্ট ইন বাংলাদেশ, এটা রিসার্চে প্রমাণিত। আপনারাও দেখবেন, এই জন্য দেখবেন যে পদ্মা ব্রিজ বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় যে স্থাপনা যেখানে বিদেশি কনসালটেন্টরা সিমেন্ট নিয়ে কাজ করতেছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আর্লি স্টেজ দরকার নাই, সেখানে কিন্তু পিসিসি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আপনারা পদ্মা ব্রিজে খোঁজ নিয়ে দেখবেন পিসিসি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, এবং সেটা ফ্লাইয়ার্স বেস, মানে ফ্লাইয়ার্স যে সিমেন্টের মধ্যে আছে সেইটা, এবং ফ্লাইয়ার্স ছাড়া সিমেন্ট কিন্তু নয়। তো যাই হোক, এটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন একটা কথা আমরা সবসময় জানি, শুনি বা দেখি, যে সবাই বলে আমরা সিমেন্ট কোম্পানি থেকে আসতে, আমরাও বলি, আর সিমেন্ট কোম্পানি থেকে এসে আপনাদের বলবেন ভাই আমার সিমেন্টের সবচেয়ে ভালো সিমেন্ট, অন্য কোন সিমেন্ট ভালো না, আমারটাই সবচেয়ে ভালো। তবে আমি একজন সিমেন্টের লোক হিসাবে, একজন ছোট প্রকৌশলী হিসেবে কোনো জায়গায় গিয়ে বলিনি যে আমার সিমেন্টটা সবচেয়ে ভালো। হ্যাঁ, আমার মতো ভালো আরো আছে, তবে আমরা কি জন্য ভালো সেটা বলার চেষ্টা করি। যে একটা সিমেন্ট যে ভালো হবে না খারাপ হবে, সেটা স্ট্রেন দেখে কখনো বোঝা যায় না। কেন বোঝা যায় না? যে স্ট্রেনটা যদি ডিউরেবল না হয়, আমি আগে বলেছি একটা বিল্ডিং এর বা একটা স্ট্রাকচারের লাইফ টাইম 100 বছর, 100 বছর যদি ঠিক মতো থাকে তাহলে সেটা ভালো। আর আমি 5 বছর দিলাম 7000 পিএসআই এর সিমেন্ট কংক্রিট, 5 বছর 10 বছর পরে সেটা হয়ে গেল 2000 এর কংক্রিট, তার মানে ওই খারাপ। আর আমি 3000 4000 এর পিএসআই এর কংক্রিট দিলাম, সেটা 100 বছর মধ্যে একই রকম থাকবে, তাহলে ওটা ভালো। এই জন্য একটা সিমেন্ট ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করে তার কেমিক্যাল অ্যানালাইসিসের উপর। আমরা সবসময় আপনাদের ডিপার্টমেন্টে গিয়ে বইয়ের টেস্ট রিপোর্ট দেই, এলজিডি রিপোর্ট দেই, আপনারা বিভিন্ন সময় এলজিডিতে টেস্ট করেন, নিজস্ব টেস্ট করেন, বইয়ের থেকে করেন। আমরা কি দেখি সবসময়? 3 দিনের স্ট্রেন্থ কত, 7 দিনের কত, 28 দিনের কত, ফাইনেস কত, সেটিং টাইম কত, এই তিনটা জিনিস কিন্তু আমরা সবসময় এই টেস্ট থেকে দেখি। তাহলে আমরা 28 দিনের স্ট্রেন্থ পাইলাম, কিন্তু ধরেন যে একটা সিমেন্ট টেস্ট করে আমি পাইলাম 6000, একটা পাইলাম 5500, একটা পাইলাম 6500, এরকম পাইলাম। এখন এইটা দেখে কোন জায়গায় রিকমেন্ড করার কোনো সুযোগ নাই সিমেন্টটা কয় বছর টিকবে, সুযোগ আছে? ওখানে কিন্তু বলা থাকে না যে সিমেন্টটা 100 বছর টিকবে বা 50 বছর টিকবে, এরকম কিন্তু বলা থাকে না। আমাদের আসলে সিস্টেমে বলা আছে যে 28 দিনে যদি 4060 ওবিসিতে আসে তাহলে এটা ভালো হয়, ঠিক আছে এটা চালাও। যদি পিসিসি হয় তাহলে 3620 আসবে, এটা চালাও। এটাই তো আমাদের রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্টে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে তো ইংলিশে থাকে যে ব্রিজ কালভার্ট বা বড় স্ট্রাকচার ওপিসি সিমেন্ট ব্যবহার করে, আর যদি এরকম হয় তাহলে পিসিসি সিমেন্ট, এটা ইংলিশে থাকে। যাই এটা নিয়ে আমি কথা বলবো না। তো বিষয়টা হলো কিভাবে আমরা বুঝবো সিমেন্টটা ভালো কিনা, সেই কেমিক্যাল অ্যানালাইসিসটা এখানে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। একটা সিমেন্ট যখন কেমিক্যাল অ্যানালাইসিস করা হয় তখন এই অক্সাইডগুলো পাওয়া যায়, এবং একটা আদর্শ সিমেন্ট হতে হলে যে অক্সাইডগুলো দরকার, কি পরিমাণ দরকার, সেটা এখানে একটা স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে। সবই কিন্তু থেকে রিসার্চ থেকে না, কোনোটা আমার বা সিমেন্টের কথা নয়। সিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম অক্সাইড, আমরা সবাই জানি এটা কিন্তু অ্যাজ লাইক সুন, তাই না? ক্যালসিয়াম অক্সাইড থাকে সিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি, যেটা পরিমাণ থাকে 63%। এরপরে থাকে সিলিকন ডাই অক্সাইড 20%, এরপরে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড 6%, ফেরিক অক্সাইড 3%, ম্যাগনেসিয়াম দেখেন নিচে যত নামবে পার্সেন্টেজ তত কমবে। ম্যাগনেসিয়াম অক্সাইড 1.5, আপনার সালফেট হচ্ছে 2, অ্যালকালি অর্থাৎ পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড ম্যাক্সিমাম 1, লস অফ ইগনিশন 2, ইনসলিবল রেসিডিউ 0.5। যত নিচে নেমেছি আমার অক্সাইডের পরিমাণ কিন্তু তত বেড়েছে। আপনারা দেখবেন যদি কখনো কোনো কোম্পানির কাছ থেকে আপনারা কেমিক্যাল রিপোর্ট দিতে পারেন, এই জিনিসগুলোই থাকে। তবে বাংলাদেশে 45টার মধ্যে 43টা কোম্পানি কেমিক্যাল অক্সাইড কখনো আপনাদের দেবেও না, দেখাবেও না, আমরা এটা দিই।
এখন এটা দেখানোর উদ্দেশ্য হলো যে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই তিনটা অক্সাইড প্রত্যেকটা সিমেন্টের মধ্যে মোটামুটি কাছাকাছি থাকবে সব সিমেন্ট কোম্পানি। সব সিমেন্ট কোম্পানি কেমিক্যাল অ্যানালাইসিস করলে এই তিনটা মোটামুটি ওই রেঞ্জের মধ্যে থাকে, হয়তো 2-3% কম বেশি থাকে। আর এই তিনটা ঠিক থাকার কারণে ওই সিমেন্টে আপনি যখন কাজ করছেন, যত নিম্নমানের সিমেন্টই হোক, যত নিম্নমানের র ম্যাটেরিয়াল দিয়ে কাজ করুন, সেটা কিন্তু বন্ডিং হচ্ছে এবং দাঁড়িয়ে যাচ্ছে। কারণ ক্যালসিয়াম অক্সাইডের কাজটাই হলো বন্ডিং তৈরি করে শক্ত হওয়া। তো শক্ত হচ্ছে বিধায় কিন্তু সেটা দাঁড়িয়ে যাচ্ছে। ধরে নিলাম যে একটা সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড 63, অ্যালুমিনিয়াম হচ্ছে 20, অ্যালুমিনিয়াম হচ্ছে 6 আর সিলিকন হচ্ছে 20 আছে, তার মানে এটা কিন্তু দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন ম্যাগনেসিয়াম অক্সাইড যদি 1.5 এর চেয়ে বেশি হয় তাহলে কি ঘটনাটা ঘটবে? এই ঘটনাটা হলো আপনারা জানেন যে সাউন্ডনেস হয় অনেক সময় কনক্রিটের বা প্লাস হয় সাউন্ডনেসটা কি? এক্সপানশন অফ কনক্রিট। অর্থাৎ কনক্রিটটা যখন একটা নির্দিষ্ট সময় পর এক্সপান্ড করে অর্থাৎ ফুলে যায়, সেটা কিন্তু আমরা সাউন্ডনেস। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইড যদি 1.5 এর পরিবর্তে 2% এ চলে যায়, 3% চলে যায়, 4% এ চলে যায়, তার মানে ওটা আপনার 5 বছর 7 বছর পরে কিন্তু আপনার এক্সপান্ড করবে, সাউন্ডনেস হবে। তার মানে আপনি যে বন্ডিংটা দিলেন সেই বন্ডিংটা কিন্তু থাকবে না। এই ম্যাগনেসিয়াম অক্সাইডের বন্ডিংটা রাখবে না, এটাকে এক্সপান্ড করে নষ্ট করে দেবে। এরপরে আসেন, আপনার অনেক কোম্পানি এখন অ্যাড দিচ্ছে লো অ্যালকালি সিমেন্ট। অ্যালকালি যদি আপনার কনক্রিটের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু ওই বন্ডিংয়ের সাথে বিক্রিয়া করে বন্ডিংটাকে নষ্ট করে দেবে। এগুলো যত বেশি থাকবে তার মানে দেখবে রিঅ্যাকটিভ ম্যাটেরিয়াল আপনার কনক্রিটের মধ্যে বেশি থেকে গেল, অর্থাৎ রিঅ্যাক্ট করতে পারবে, রিঅ্যাকশন করে করে যে বন্ডিংটা আসে সেই বন্ডিংটাকে নষ্ট করে দেবে। এইবার আসেন লস অফ ইগনিশন। লস অফ ইগনিশন একটা কনক্রিটের জন্য খুবই বড় একটা টার্ম, পার্সেন্টেজ অনেক কম, কিন্তু আপনারা জানেন যে আমরা যখন শুধুমাত্র চুনের মধ্যে পানি দিয়ে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, টকবক করে ফোটে, তাই না? তো সিমেন্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সাইড থাকে অ্যাজ লাইক চুন। এটার মধ্যে যখন পানি দেওয়া হয় বা আমরা যে আসলে ক্লিংকার যেটা তৈরি করি, ক্লিংকারটা কিন্তু আসলে একটা ওই পাহাড় থেকে নিয়ে এসে এটাকে পুরায়ে ক্লিংকার যেটা তৈরি করা হয়, ক্লিংকার তৈরি করার মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে এর মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড থাকে এটাকে বের করে দেওয়া। যে আপনার ক্লিংকারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত কম সেই ক্লিংকারটা তত বেশি ভালো। এখন তারপরে কিন্তু 100% কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া সম্ভব হয় না, কিছু পরিমাণ থেকে যায়। এটাই হচ্ছে লস অফ ইগনিশন। যেটা সিমেন্টের মধ্যে আপনি পানি দিবেন, এটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক সময় আমরা দেখি বিশেষ করে যখন আমরা গ্রাউটিং করি, মানে গ্রাউটিং করার পর কিছুক্ষণ পরে কিন্তু পানি বের হয়ে যায়, মিস্ত্রিরা বলে যে সিমেন্টের হিট বের হয়ে যাচ্ছে, আসলে এটা কিন্তু হিট না, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়াটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে গিয়ে কি করতেছে, বের হলে ক্ষতিটা কি দেখেন, যে আমি তো একটা কনক্রিট দিচ্ছি, দেওয়ার পর এটা 28 দিন বা 28 দিন পর্যন্ত 90% স্ট্রেন দেওয়ার সময় এটা বিক্রিয়া করতেছে। এই কার্বন ডাই অক্সাইডটা যখন উৎপন্ন হচ্ছে আপনার কনক্রিটের মধ্যে, তখন কিন্তু এই কার্বন ডাই অক্সাইড কিন্তু কনক্রিট থেকে বের হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। কারণ গ্যাস যেটা উৎপন্ন হবে সেটা বের যখন হবে, তার মানে কনক্রিটে কিন্তু একটা জায়গা সৃষ্টি করে তারপরে তার বের হওয়া যাবে, তাই না? এই জন্য দেখবেন যে অনেক কনক্রিটে কিন্তু হেয়ার ক্র্যাক হয়। অর্থাৎ এই লস অফ ইগনিশন যদি 2% এর বেশি হয় তাহলে কিন্তু আপনার হবে কি, কার্বন ডাই অক্সাইড বের হতে গিয়ে চুলের মতো অসংখ্য ফাটা তৈরি করবে। আর যখন এই চুলের মতো ফাটা আপনার কনক্রিটে থাকবে বা প্লাস্টারে থাকবে, তার মানে আস্তে আস্তে এর মধ্যে কিন্তু পানি, জলীয় বাষ্প, বাতাস ইত্যাদি ঢুকে কিন্তু রডের সাথে বিক্রিয়া করে রডটাকে হচ্ছে করোশন করে ফেলবে এবং কনক্রিটের যে বন্ডিংটা সেটাও কিন্তু নষ্ট করে দিবে। তো এই জন্য এই লস অফ ইগনিশনটা কিন্তু সিমেন্টের মধ্যে 2% এর বেশি কোনোভাবেই হওয়া যাবে না। ইনসলিবল রেসিডিউ, আপনারা জানেন যে আমরা যে 5টা র ম্যাটেরিয়াল সিমেন্টে ব্যবহার করছি বা তৈরি করতেছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু রিঅ্যাকটিভ মেটাল থাকে। আমরা সবাই আসলে কেমিস্ট্রি যখন